উজানের ঢলে মৌলভীবাজার, কুমিল্লা, ফেনী, ভোলা সহ অন্তত ৮ জেলায় ভয়াবহ বন্যা, জলাবদ্ধতায় ভোগান্তি চরমে। পাচার হওয়ার টাকা দেশে ফেরত আনাই অন্তর্বর্তী সরকারের অন্যতম লক্ষ্য। ৩০ অগস্টের মধ্যে জাতিসংঘের গুম বিষয়ক কনভেনশন সই। ১.৫ মাস পর হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া। শিগগিরই যাবেন যুক্তরাজ্যে। রাষ্ট্রদ্রোহ মামলায় তারেক রহমান খালাস। সাবেক জ্বালানি মন্ত্রীর ছত্রছায়ায় বেপরোয়া তিতাসের এমডি লুট করেছেন অন্তত ৭ কোটি টাকা। সাথে ছিলেন অর্থ বিভাগের মহাব্যবস্থাপক। এবং উপাচার্য নেই দেশের বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে। অচল অবস্থা নিরসনে যোগ্যতা ও দক্ষতার বিচারে নিয়োগের দাবি শিক্ষক শিক্ষার্থীদের। দর্শক, শুভ সকাল। শুনছিলেন সকালের সংবাদ শিরোনামগুলো। সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। জানাবো বিস্তারিত। ভারী বৃষ্টি ও উজানের ঢলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে দেশের অন্তত ৮ জেলায়। পানিবন্দী হয়ে পড়েছে লাখো মানুষ। কোথাও হাঁটু পানি, আবার কোথাও বা কোমর পানি। বসতবাড়ি, রাস্তাঘাট, ফসলি জমি, পুকুরের মাছ সবই ভেসে যাচ্ছে বন্যার পানিতে। গবাদি পশু নিয়ে অনেকে আশ্রয় নিয়েছেন উঁচু স্থানে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির আরো অবনতি হওয়ার আশঙ্কা করছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র। সহকর্মীদের পাঠানো তথ্য ও চিত্রে সালমা জাহানের রিপোর্ট। ভারী বৃষ্টি ও উজানের ঢলে দেশের বেশ কয়েকটি জেলায় আকস্মিক বন্যা, বাড়িঘরে হাঁটু পানি, ভোগান্তি চরমে। উজানের ঢলে ফেনীর মহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১৭টি স্থানে ভাঙন দেখা দেয়। এতে হু হু করে পানি ঢুকছে লোকালয়ে। মির্জানগর, বক্স মাহমুদ, আনন্দপুর, মহামায়া, পাঠাননগর সহ ১২ ইউনিয়নের প্রায় ১৫০টি গ্রাম প্লাবিত। পানিবন্দী অন্তত ৪০,০০০ মানুষ। ভেসে গেছে পুকুরের মাছ, আবাদি জমির ফসল, পানিতে নিমজ্জিত উঠান, ঘরবাড়ি। হঠাৎ চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। সবগুলো গেছে, মনে করেন ঘর দুয়ার, বাড়ি ঘর দুয়ার, রাস্তাঘাট, ফসলি জমিন, পুকুরের মাছ, গরু গোতান বন্যার কারণে। আর সলিয়া সব পানির তলে চলে গেছে। টানা বর্ষণে খাগড়াছড়িতে ফের নিম্নাঞ্চল প্লাবিত। পানিতে নিমজ্জিত জেলা সদর, পানছড়ি ও দীঘিনালার বিস্তীর্ণ এলাকা। একমাত্র সড়ক সংযোগ সেতু ভেঙে মহালছড়ি উপজেলার সাথে মুবাছড়ি ইউনিয়নের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। যানবাহনের পরিবর্তে রাস্তায় চলছে নৌকা। গবাদি পশু নিয়ে আশ্রয় নিয়েছেন রাস্তার পাশে উঁচু এলাকায়। খাগড়াছড়ি পৌর এলাকায় খোলা হয়েছে ১৮টি আশ্রয় কেন্দ্র। পরিস্থিতি খুব ভয়াবহ। আর আমরা সকাল দিকে পানি বাইতেছে, এখনো বাড়িবার সম্ভাবনা বেশি। পাহাড়ি ঢলে প্রচুর পানি হয়েছে। এখন আমাদের বাসায় গলা পরিমাণ পানি, বাসায় অনেক জিনিস নষ্ট হয়ে গেছে। সাগরে লঘুচাপের প্রভাব ও অতিবৃষ্টির ঢলে মৌলভীবাজারে পানি বেড়েছে। দুপুর নাগাদ মনু নদীর পানি রেলওয়ে ব্রিজ পয়েন্টের বিপদসীমার ৯৫ সেন্টিমিটার, চাঁদনীঘাট পয়েন্টে ৬৫ সেন্টিমিটার ও ধলাই নদীর রেলওয়ে ব্রিজ পয়েন্টে ৪৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। ক্রমশমান পানি সড়কে। চরম ভোগান্তিতে বানভাসীরা। আমরা মালামাল যা আছে সব পানি নিয়ে গেছে। আমরা ঘর দুয়ার ডুবাই লিছে, বাচ্চা কাচ্চা লিয়ে রান্তা মারানা খাইতাম মারানা, চুলা উলা ডুবাইল। আমরা অসহায় হয়ে গেছি, আবার রাস্তা তাইছি এখন করছি আমরা এখন। উজানের ঢলে ভোলার মেঘনার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চলের অন্তত ১৫টি গ্রাম। পানিবন্দী হয়ে পড়েন কয়েক হাজার মানুষ। চুলা জ্বালাতে না পারায় অনাহারে অর্ধাহারে দিন কাটছে অনেকের। বাড়ি করতে বাড়িতে বাড়িটা জোয়ারে সব তলে রয়েছে। টানা বৃষ্টিতে পানিতে তলিয়েছে নোয়াখালীর ৯ উপজেলা। পানি উঠেছে বাড়িঘরেও। এতে পানিবন্দী হয়েছেন কয়েক লাখ মানুষ। চরম দুর্ভোগে পড়েছেন দুর্গতরা। খুবই অসুবিধা হইতেছে, দোকানপাট খোলা যাচ্ছে না, শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ। বৃষ্টি থাকলে বন্যা পরিস্থিতির আরও অবনতির সংখ্যা বন্যা সতর্কীকরণ কেন্দ্রের। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। বিদেশে পাচার হওয়া টাকা দেশে ফেরত আনতে ব্রিটিশ সরকারের সহায়তা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার বিকেলে যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাতে এলে এ সহায়তা চান তিনি। এদিন প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসে সাম্প্রতিক গণহত্যা ও ধ্বংসের পর বাংলাদেশের অর্থনীতি পুনর্গঠনে বড় ধরনের আর্থিক সহযোগিতার আশ্বাস দেন জাপানের রাষ্ট্রদূত। বিস্তারিত শামীমা আক্তারের প্রতিবেদনে থাকছে।
বুধবার ব্রিটিশ হাইকমিশনার সারা কুকের সঙ্গে সাক্ষাৎ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এ সময় সারা কুক জানান, অন্তর্বর্তী সরকারকে সহায়তা করতে প্রস্তুত ব্রিটিশ সরকার। জবাবে ডক্টর ইউনূস দেশ থেকে পাচার হওয়া টাকা কিভাবে দেশে ফেরত আনা যায় সে বিষয়ে ব্রিটিশ সরকারের কাছে সহযোগিতা চান। জানেন, ব্রিটেনে অনেকে বাংলাদেশি প্রাক্তন গভর্নমেন্টের অনেকে ওইখানে বাড়ি ঘর করেছেন, তো টাকাটা কিভাবে গেল এটা একটা বড় কোশ্চেন। সে বিষয়ে যায় যে মানিটা লন্ডার হয়েছে সেই মানিটা কিভাবে ফেরত নিয়ে আসা যায় সেই জন্য ব্রিটিশ হাই কমিশনের কাছে উনি সাপোর্ট চেয়েছেন। এর আগে ডক্টর ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের রাষ্ট্রদূত। এ সময় রাষ্ট্রদূত ছাত্র আন্দোলনে বাংলাদেশে যে হত্যাযজ্ঞ হয়েছে তাকে হিটলারের হত্যাযজ্ঞের সঙ্গে তুলনা করে দেশের অর্থনৈতিক পুনর্গঠনে আর্থিক সহায়তার আশ্বাস দেন। জাপানের যে রিকনস্ট্রাকশনের সাথে উনি বাংলাদেশের রিকনস্ট্রাকশনের তুলনা করেছেন এবং উনি মনে করেন প্রফেসর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ আবার রিভিউ করবে, যে বাংলাদেশের সাথে তাদের ইকোনমিক কোঅপারেশন আরো স্ট্রেংথেন হবে। প্রেস সচিব জানান, আগামী 30 আগস্ট আন্তর্জাতিক গুম দিবসের আগেই জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক গুম কনভেনশনে সই করবে বাংলাদেশ। 30 আগস্ট হচ্ছে ইন্টারন্যাশনাল ডিসঅ্যাপিয়ার্ড পিপল, ওই 30 আগস্টের আগে এটা সাইন হবে। একটা ডিসঅ্যাপিয়ারেন্সের উপর একটা কমিশন করার চিন্তা ভাবনা আছে, ক্যাবিনেটে এই আলাপটা উঠেছে এবং এটা নিয়ে জোর দাবি আছে। জানেন, মায়ের ডাকের থেকে আমরা একটু ক্যাশিওর করতে পারি, each and every case of disappeared people will be investigated, each and every one. দেশের কয়েক জেলায় দীর্ঘমেয়াদী বন্যার আশঙ্কা করা হচ্ছে। বন্যা মোকাবেলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে বলেও জানান প্রেস সচিব। প্রিপারেশন আছে বন্যাকে ফেস করার। শামিমা আক্তার, দেশ টিভি, ঢাকা। 1.5 মাসের চিকিৎসা শেষে গুলশানের বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হওয়ায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে বাসায় নেওয়া হয় তাকে। 12 থেকে 15 ঘন্টা বিমান যাত্রায় সক্ষম হলে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হবে তাকে বলে জানান তার চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন। আরো জানাচ্ছেন MA আজিম। স্লোগানে মুখরিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহর বুধবার সন্ধ্যায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফেরার পথে নেতাকর্মীদের এ ঢল। তাকে বহনকারী গাড়িটি গুলশানের বাসা ফিরুজায় পৌঁছালে অপেক্ষারত নেতাকর্মীরাও তাকে স্বাগত জানান। এ সময় তাকে দেখতে আসেন বিএনপির সিনিয়র নেতারাও। খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে কথা বলেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন। বলেন, কিছুটা সুস্থ এখন তিনি, তাই মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বাসায় আনা হয়েছে বেগম জিয়াকে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখ লাখ শুকরিয়া। আলহামদুলিল্লাহ, দেশের মানুষের দোয়া এবং আপনাদের সবার দোয়া এবং সহমর্মিতার কারণে চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রম, স্বাস্থ্যকর্মীদের অর্থাৎ নার্স সহ অন্যান্য সকল স্টাফদের অক্লান্ত পরিশ্রমে উনি কিছুটা সুস্থ হয়েছেন। আরও সুস্থ হয়ে উঠলে এবং দীর্ঘ সময় বিমান যাত্রায় সক্ষম হলে দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হবে বেগম জিয়াকে বলেও জানান তিনি। যত দ্রুত সম্ভব, যখনই ওনাকে শারীরিকভাবে, ওনাকে যেহেতু দেশের বাইরে, আমরা আগেও বলেছি যে ইউনাইটেড কিংডম অর্থাৎ যুক্তরাষ্ট্র বা জার্মানির কথা আমরা বলেছি, সেখানে যেতে হলে বেশ লম্বা সময় ফ্লাই করতে হবে। সেই জন্য একটি শারীরিক সুস্থতার প্রয়োজন আছে। সেই জন্যই ওনার শারীরিক সুস্থতাকে এমন পর্যায়ে আনার চেষ্টা করা হচ্ছে। বেগম খালেদা জিয়া ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণ ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন বলেও জানান ডাক্তার জাহিদ। MA আজিম, দেশ টিভি, ঢাকা। নোয়াখালীতে রাষ্ট্রদ্রোহের এক মামলা থেকে অব্যাহতি পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার নোয়াখালী অতিরিক্ত জেলা ও দায়রা জজ 1 নং আদালতের বিচারক নোমান মহিউদ্দিন এ রায় দেন। জেলা জজ আদালতের ভারপ্রাপ্ত পিপি দেবব্রত চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেন। জানান, মঙ্গলবার আদালতে হাজির হয়ে মামলা চালাতে অপারগতা প্রকাশ করেন 4 জন সাক্ষী ও মামলার বাদী। পরে বিচারক মামলাটি খারিজ করে তারেক রহমানকে অব্যাহতি দেন। এর আগে 2015 সালে আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট ওমর ফারুক বাদী হয়ে চর জব্বর থানায় তারেক রহমানকে আসামি করে রাষ্ট্রদ্রোহ মামলা করেন।
পরবর্তীতে এই মামলায় তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। দর্শক, সংবাদে প্রথমে যেমনটি বলছিলাম যে উজানের ঢলে আসলে বিভিন্ন জায়গায় আসলে প্লাবিত হয়ে গেছে গ্রাম অঞ্চল। ভারী বর্ষণ ও উজানের ঢলে এবার খাগড়াছড়ি ও মৌলভীবাজারের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। দর্শক, এই নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অপু দত্ত ও সালে এলাহি কুঠি। প্রথমে চলে যাচ্ছি আমি খাগড়াছড়িতে আছেন অপু দত্ত। অপু, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? অপু, নদ নদীর পানি বিপদসীমার কত সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং সেখানকার পরিস্থিতি আসলে কেমন দেখছেন, সব মিলে যদি জানাতেন। আসলে বিপদসীমার কতটুকু উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এই তথ্যটি এই মুহূর্তে আমার কাছে নেই, তবে আমি এতটুকু বলতে পারি 24 ঘন্টার ব্যবধানে ফের ভয়াবহ বন্যার কবলে পড়েছে খাগড়াছড়ির বিস্তীর্ণ এলাকায় এবং এটি হচ্ছে গত 2 মাসে চতুর্থবারের মতো খাগড়াছড়িতে কিন্তু বন্যা কবলিত হয়েছে। 24 ঘন্টা আগে যে বন্যা কবলিত হয়েছে সেখানে পানি বাড়ার যে স্পিরিট আমরা দেখেছি এবারে কিন্তু তার চেয়ে অনেক বেশি। খাগড়াছড়ি, দিঘিনালা, পানছড়ি, মহলছড়ি সহ বিস্তীর্ণ এলাকা কিন্তু পানিতে তলিয়ে গেছে। অনেকেই কিন্তু গতকাল থেকে আশ্রয়কেন্দ্রে ছিল, তারা এখনো সেখানে আছেন। যদিও বা এই যে আজকে ভোর 5টা থেকে যে পানি নতুন করে প্লাবিত হয়েছে নতুন জায়গা, সেই জায়গাগুলোতে কিন্তু মানুষজন বাসে ফিরে গিয়েছিলেন যারা কিনা জেলার গঞ্জপাড়া, মুসলিমপাড়া সহ বিভিন্ন এলাকায় নতুন করে কিন্তু আটকা পড়েছেন। এদিকে প্রশাসনের পক্ষ থেকে 99টা আশ্রয় কেন্দ্র কিন্তু আগে থেকেই প্রস্তুত রাখা হয়েছে, যেখানে প্রশাসন, পৌরসভা সহ বিভিন্ন প্রতিষ্ঠান ত্রাণ বিতরণ করে যাচ্ছেন। তবে যেভাবে পানি বাড়ছে এটি কিন্তু নতুন করে এখানকার যারা মানুষ আছেন প্লাবিত মানুষজনকে কিন্তু ভাবাচ্ছে। আগে যেখানে 3 ফিট করে পানি বেড়েছিল 5 থেকে 6 ঘন্টায়, সেখানে গত 2 ঘন্টায় প্রায় 2.5 ফিটের উপরে কিন্তু পানি বেড়ে গেছে। চেঙ্কি নদীর অববাহিকায় যে বাসিন্দারা আছেন তারা কিন্তু ইতিমধ্যেই আশ্রয়কেন্দ্রে যেতে শুরু করেছেন। একই সাথে রাঙামাটি, লংগদু, সাজেক, বাগাইছড়ির সাথে খাগড়াছড়ির যোগাযোগ ব্যবস্থা কিন্তু বিচ্ছিন্ন রয়েছে। একই সাথে যে খাগড়াছড়ির রাঙামাটির যে সড়ক, এখানে মহলছড়ির যা অংশ কিন্তু তলিয়ে যাওয়ায় এই সড়কটিতে কিন্তু আপাতত যান চলাচল স্থগিত রয়েছে এবং টানা বর্ষণের কারণে পার্বত্য অঞ্চলের বিস্তীর্ণ জায়গায় পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। এমনকি বিভিন্ন জায়গায় ছোটখাটো পাহাড় ধসের কিন্তু খবর পাওয়া যাচ্ছে। জেলা প্রশাসন কিন্তু প্রতিনিধি দল নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন করে তাদেরকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য কিন্তু বারবার অনুরোধ করছেন। আসলে ভোর 5টা থেকে যে নতুন করে বন্যা দেখা দিয়েছে সেটি আসলে কোন পর্যায়ে গিয়ে থেকে তা আমরা জানতে পারিনি। তবে একটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে রাঙামাটির যে কাপ্তাই বাঁধ, সেই বাঁধে 109 ফিট পর্যন্ত উচ্চতায় প্লাবন হলে সে বাঁধ খুলে দেওয়ার কথা রয়েছে এবং গতকাল রাত 12টা পর্যন্ত 101 ফিট পর্যন্ত 101 ফিট উপরে পানি প্রবাহিত হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। তবে সেটি যদি উপরে প্রবাহিত হয় সেক্ষেত্রে নতুন করে বাঁধের ওই পারে রাউজান, চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হবে। তো এই ছিল আমার খাগড়াছড়ির বন্যার সর্বশেষ অবস্থা। এবার যাব আমি সালে এলাহি কুঠির কাছে, মৌলভীবাজারে আছেন, মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন তিনি। সালে, আপনার কাছে আমি একই প্রশ্নই রাখতে চাচ্ছি, আসলে মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির অবস্থা কেমন দেখছেন এবং নদ নদীর পানি বিপদসীমার কত সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে আর কতগুলো গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে, সব মিলে যদি জানাতেন আমাদেরকে। মৌলভীবাজারের স্মরণকালের এই বন্যায় যে পরিমাণ পানি প্রধান নদ নদীগুলোতে বৃদ্ধি পেয়েছে সেটা বলার অবকাশ নেই। কারণ মৌলভীবাজারের মনু নদীর পার যেমন ভাঙতেছে, পার উপচে পড়ে অনেক এলাকা প্লাবিত হচ্ছে। শুধু মনু নদী নয়, ধলাই নদীর অবস্থাও ইতিমধ্যে যেটুকু খবর পেয়েছি যে মৌলভীবাজারের মনু এবং ধলাই নদীর প্রায় 8টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে কমলগঞ্জের বিস্তীর্ণ এলাকা এবং রাজনগর, কুলাউড়ার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। কয়েকটি ইউনিয়ন ইতিমধ্যেই প্লাবিত হচ্ছে। যত সময় যাচ্ছে ততই নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। আপনাকে একটি বিষয় জানাতে চাই যে মনুর উৎপত্তি স্থল যে ভারতের কৈলাসহর, সেখানে প্রচুর বৃষ্টিপাতের কারণে হু হু করে মনু নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে। গত রাত থেকে এখন পর্যন্ত পানি অব্যাহতভাবে বৃদ্ধি পাচ্ছে, যার কারণে মৌলভীবাজারের মানুষ নির্ঘুম রাত কাটিয়েছেন এবং মানুষজন এখন পর্যন্ত
ঘর বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয় যাচ্ছেন। এখন প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, মানুষ আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন, বিশেষ করে রাজনগর এবং কমলগঞ্জ উপজেলায়। মৌলভীবাজারের মনু নদীর যে রেলওয়ে ব্রিজ পয়েন্টে 108 সেন্টিমিটার এবং চাঁদনীঘাট ব্রিজ পয়েন্টে 113 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং জুরি নদী প্রায় 188 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ মৌলভীবাজারের যে নদ নদী যেগুলো আছে সেগুলোর অবস্থা খুবই খারাপ। যারা বানবাসী হয়েছেন তারা বিভিন্নভাবে আশ্রয় নিয়েছেন এবং রাস্তার পাশে উঁচু স্থানে আশ্রয় নিয়ে তারা জীবনযাপন করছেন। আপনাকে একটি বিষয় জানাতে চাই, এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে বা কোনো জনপ্রতিনিধি না থাকার কারণে এই অবস্থায় যারা বানবাসী হয়েছেন, যারা বন্যা কবলিত, তারা এখন পর্যন্ত কোনো ত্রাণ সামগ্রী পান নাই এবং অনেকটা অর্ধাহারে হারে তারা দিন যাপন করছেন। কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে, তিনি আমাকে জানিয়েছেন যে বন্যা পানি আরো বৃদ্ধি পেতে পারে এবং নতুন নতুন এলাকা প্লাবিত হতে পারে এবং মনু নদীর যে বিভিন্ন জায়গা রয়েছে সেই জায়গায় আরো ভাঙন দেখা দিতে পারে। আপনাকে একটি বিষয় জানাতে চাই, মৌলভীবাজার শহরের যেটি আমরা সেন্ট্রাল রোড অর্থাৎ সাইফুর রহমান রোড যেটি, সেইটাকে বন্ধ করে দেওয়া হয়েছে, সেটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে আছে। যদি এই এলাকা দিয়ে ভাঙন সৃষ্টি হয় তাহলে সম্পূর্ণ শহর এবং শহরতলি প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ মৌলভীবাজারের বন্যা যে 88 বা 84 সালের যে বন্যা, তার চাইতে ভয়াবহ বন্যা আকার ধারণ করতে পারে বলে সংশ্লিষ্টরা আমাকে জানিয়েছেন। এই হচ্ছে মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। আমাদের সহকর্মী সালে ইলাহি কুটি যুক্ত হয়েছিলেন মৌলভীবাজার থেকে। উন্নয়ন প্রকল্পের আড়ালে অর্থ আত্মসাৎ আর ঘুষের বিনিময়ে শিল্প কারখানায় অবৈধ গ্যাস সংযোগ দেয়া সহ বিভিন্ন দুর্নীতি অনিয়মের মাধ্যমে রাষ্ট্রের 700 কোটি টাকা লুট করেছেন তিতাসের ব্যবস্থাপনা পরিচালক হারুনুর রশিদ মোল্লা। তার পক্ষে চেকের মাধ্যমে বিপুল অবৈধ অর্থ নিয়েছেন তিতাসের অর্থ বিভাগের মহাব্যবস্থাপক অর্পণা ইসলাম। 3000 কোটি টাকা বকেয়া বিল বাড়িয়ে এই অসাধু চক্র তিতাস গ্যাসকে ঠেলে দিয়েছে ধ্বংসের মুখে। বাকিটা জানবো আমাদের সহকর্মী শাহাদাত নিশাদের বিশেষ রিপোর্ট থেকে। অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে 2 বছরে প্রায় 700 কোটি টাকা আত্মসাৎ, সিস্টেম লসের নামে গ্যাস চুরি, নিয়ম বহির্ভূতভাবে লভ্যাংশ গ্রহণ, ঘুষের বিনিময়ে লোড বৃদ্ধি সহ নানা অপকর্মে লিপ্ত ছিলেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হারুনুর রশিদ মোল্লা। আর তার পক্ষে বিপুল অঙ্কের টাকা ব্যাংক চেকের মাধ্যমে গ্রহণ করেছেন তিতাসের মহাব্যবস্থাপক অর্পণা ইসলাম। সুস্পষ্ট 26টি অভিযোগের তদন্তও চলছে হারুনুর রশিদ মোল্লার বিরুদ্ধে। কোম্পানি আইন অনুযায়ী ব্যবস্থাপনা পরিচালক ছাড়া সব কর্মচারী প্রফিট বোনাস 5% অর্থ সমাহারে পাবেন, অথচ বর্তমান এমডি লভ্যাংশের অর্থ নিয়মিত পুরে নিচ্ছেন নিজের পকেটে। দেশ টিভির হাতে আসা কয়েকটি চেকের কপিতে দেখা যায় ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে চেক গ্রহণ করেন তিতাসের মহাব্যবস্থাপক অর্পণা ইসলাম। এমডির সাথে ঘনিষ্ঠ সম্পর্কের সুবাদে এই অবৈধ টাকা গ্রহণের সামান্য দ্বিধাও নেই অর্পণার। তার অনিয়মের বড় ফিরিস্তির প্রমাণ মেলে গেল সেপ্টেম্বরে। গাজীপুরের সিলভার নিট কম্পোজিট টেক্সটাইল কোম্পানির নতুন গ্যাস সংযোগের আবেদন করেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী বরাবর। প্রতিমন্ত্রীর কোনো সিল স্বাক্ষর না থাকলেও এই আবেদনের ওপর নির্দেশনা দিয়ে তিতাসের ব্যবস্থাপনা পরিচালক গাজীপুরের উপব্যবস্থাপনা পরিচালক গাজী সাইদুল হাসানের কাছে লিখেছেন মন্ত্রী মহোদয়ের অফিস হতে প্রেরিত আলাপ করবেন, আর এর মাধ্যমে গ্যাস সংযোগ পায় প্রতিষ্ঠানটি। এমন অভিযোগ পায় সাবেক প্রধানমন্ত্রী দপ্তর। অভিযোগের প্রেক্ষিতে জ্বালানি সচিবের কাছে পাঠানো হয় একটি চিঠি। চিঠিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদের মন্ত্রীর নাম ব্যবহার করে শিল্প প্রতিষ্ঠানে তিতাসের অবৈধ গ্যাস সংযোগ প্রদান সহ নানা অনিয়মের বিষয় তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। অভিযোগ খতিয়ে দেখতে বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ মন্ত্রণালয় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করে, কিন্তু এরপর আর এগোয়নি কিছুই। তিতাসের এমডির ক্ষমতার কাছে হার মানে তদন্ত কমিটি। সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু সহ 23 জনের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয় তিতাসের এমডি হারুনুর রশিদ মোল্লার বিরুদ্ধে, কিন্তু বিপুর ছত্রছায়া থেকে মোল্লা সবকিছু ধামাচাপা দেন। গ্যাস সংযোগ পেতে 3 শতাধিক কোম্পানির আবেদন এখনো ঝুলে আছে, অথচ মোটা অঙ্কের বিনিময়ে বেছে বেছে সংযোগ দেওয়া হচ্ছে। আলী এন্টারপ্রাইজ নামে এক ঠিকাদারি কোম্পানির মালিক জিসান পাটোয়ারির মাধ্যমে এসব সংযোগ দিচ্ছেন হারুনুর রশিদ মোল্লা। তাদের দহরম মহরম সম্পর্ক চোখে পড়ার মতো।
হারুন রশিদ মোল্লা এমডি হিসেবে যোগ দেওয়ার আগে তিতাসের বকেয়া বিলের পরিমাণ ছিল ৬,০০০ কোটি টাকা। এখন তা বেড়ে ৯,০০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। বেসরকারি দুটি বিদ্যুৎ কেন্দ্রের কাছে ১,০০০ কোটি টাকার বেশি বকেয়া আদায়ের মামলার রায় হলেও তিনি কোনো ব্যবস্থা নিচ্ছেন না। আউটসোর্সিংয়ে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে জনবল দেওয়ার কথা থাকলেও এমডি নিজে জনবল সরবরাহ করছেন। ভিআইপি প্রোটোকলের নামে কোম্পানির পরিবহন পুলের একটি গাড়ি ব্যবহার করছেন হারুন রশিদ মোল্লার পরিবারের সদস্যরা। এত সব অভিযোগের প্রেক্ষিতে তিতাসের এমডির সাথে কথা বলতে গেলে জনসংযোগ কর্মকর্তার মাধ্যমে দেশ টিভিকে জানান তিনি জরুরি মিটিংয়ে ব্যস্ত, কথা বলার সময় নেই তার। সাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। আপনারা দেখছেন সংবাদ সকাল। উপাচার্যবিহীন প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়, ফলে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়টির একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। ফলে অচলাবস্থা দেখা দিয়েছে কার্যক্রমে। এমত অবস্থায় শিক্ষক শিক্ষার্থীদের দাবি দ্রুত সময়ের মধ্যে উপাচার্য নিয়োগ দিয়ে সচল করা হোক বিশ্ববিদ্যালয়ে চিরচেনা পরিবেশ। আরো জানাচ্ছেন মাজহারুল ইসলাম। স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের পর পদত্যাগ করেন ঢাবি উপাচার্য অধ্যাপক এএসএম মাকসুদ কামাল। এরপর থেকেই অভিভাবক শূন্য দেশের প্রাচীন এই বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীরা ক্লাসে ফিরলেও শুরু হয়নি একাডেমিক কার্যক্রম, ফলে বন্ধ ক্লাস পরীক্ষা, যাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা। ৫ আগস্টের পর শিক্ষার্থীরা হলে ফিরলেও প্রাধ্যক্ষ নেই বেশিরভাগ হলগুলোতে। বন্ধ রয়েছে প্রক্টোরিয়াল বডির কার্যক্রম, ফলে বিশ্ববিদ্যালয় এলাকায় দেখা দিয়েছে নিরাপত্তা শঙ্কা। দ্রুত উপাচার্য নিয়োগের প্রয়োজনীয়তা নিয়ে দেশ টিভির সঙ্গে কথা বলেন বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক সিদ্দিকুর রহমান। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আমরা মনে করি যে গবেষণার জন্য অনেকেই কিন্তু উচ্চ শিক্ষার্থী বিদেশে যাবেন, তাদের ছুটি হচ্ছে না, তাদের এটার জন্য তাদেরকে কিন্তু কেউ কেউ সেশনের মানে ঝুঁকিতে পড়ছেন, যে সেশন সেইখানে যে ধরার বিষয়টা আছে সেগুলো ঝুঁকিতে পড়ছেন। ফলে আমরা প্রত্যাশা করছি যে এই মুহূর্তে আর কাল বিলম্ব না করে বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি সহ অন্যান্য প্রশাসনিক পদগুলোতে নিয়োগ দেওয়া দরকার। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা দলীয় প্রভাবমুক্ত এবং শিক্ষার্থী বান্ধব উপাচার্য নিয়োগের দাবি জানান। একজন বিসিকে নিয়োগ দেয়া, এবং বিসি কেমন হবে সেটা হচ্ছে একজন সমন্বয়কের জায়গা থেকে এবং একজন সাধারণ শিক্ষার্থীর জায়গা থেকে আমাদের যেটা কামনা সেটা হচ্ছে তাকে অবশ্যই হতে হবে নিরপেক্ষ মানসিকতার, অরাজনৈতিক, যার কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম থাকবে না, ইসলাম নিয়ে যাদের ফোবিয়া থাকবে না, এবং যারা শিক্ষার্থী বান্ধব হবে, এবং হচ্ছে যারা এই লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি যেটা সেটাকে প্রশ্রয় না দিয়ে উন্নত শিক্ষা ব্যবস্থা তৈরিতে যে শিক্ষকগুলো সহায়তা করবে সেই শিক্ষককে বিসি হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে এখন ছাত্রদের জন্য দাবি একটা। আর সাধারণ শিক্ষার্থীরা বলছেন বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থীদের জন্য উপযোগী করে তুলবেন এমন ব্যক্তিকেই উপাচার্য হিসাবে চান তারা। আমরা এমন ভিসিকে চাই যিনি কিনা আসলে শিক্ষার্থীদের কথা ভাববেন, শিক্ষার্থীদের এমন একটা দূরত্ব তৈরি হবে না যে উনি জানবেনই না যে শিক্ষার্থীদের দাবি দেওয়া কি। যিনি আসুক, আমাদের প্রকৃত অভিভাবক হিসেবে আসুক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিভাবক হিসেবে আসুক। এই এত শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তাদের একদম পিতৃতুল্য আমরা বলি শিক্ষকদের, তিনি যেন সেই পিতার ভূমিকাই পালন করেন। তো আমি চাই আমাদের বিশ্ববিদ্যালয়ের অভিভাবক এমন হবে, সে আমাদের শিক্ষার্থীদের উৎসাহিত করবে যে আমরা নতুন কিছু ভাবনা নিয়ে চিন্তা করব। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, দেশের বেশিরভাগ বিশ্ববিদ্যালয়গুলোতে নেই উপাচার্য। এমত অবস্থায় নিজেদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন শিক্ষার্থীরা। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ডক্টর সৌমিত্র শেখরের বিরুদ্ধে কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠেছে। নিয়োগ ও ভর্তি, বাণিজ্য এবং উন্নয়ন প্রকল্প থেকে কমিশন বাবদ এসব টাকা নেন তিনি। শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনের মুখে 14 আগস্ট পদত্যাগ করতে বাধ্য হন সৌমিত্র শেখর। সহকর্মী ইলিয়াস আহমেদের পাঠানো তথ্য ও চিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। 2021 সালের 15 ডিসেম্বর 4 বছর মেয়াদে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর সৌমিত্র শেখর। এরপরই বেপরোয়া হয়ে ওঠেন তিনি। নিয়োগ, বাণিজ্য, ভর্তি, বাণিজ্য, প্রশাসনিক পদে রদবদলে হাতিয়ে নেন কোটি কোটি টাকা। স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর তার অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার আন্দোলন গড়ে তোলেন শিক্ষার্থীরা। ভর্তি বাণিজ্য হয়েছে, শিক্ষক নিয়োগে বাণিজ্য হয়েছে, বিভিন্ন উচ্চপদস্থ পদে নিজ সম্প্রদায়ের লোকগুলোকে তিনি প্রতিষ্ঠা করেছেন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের কোনো নিয়োগ পরীক্ষা উনি নেন না। উনি ঢাকায় বিভিন্ন ক্যাম্পাস ভাড়া করে সেখানে পরীক্ষা নেন। ঢাকাস্থ লিয়াজ অফিসে বসে উনি নিয়োগ দেন। ভিসির অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনে নামেন শিক্ষকরাও।
কর্মকর্তা কর্মচারী নিয়োগে দুর্নীতি, গুচ্ছ ভর্তি পরীক্ষায় বিপুল অর্থের বিনিময়ে শিক্ষার্থী ভর্তি সহ শিক্ষক নিয়োগে ভিসি ডক্টর সৌমিত্র শেখরের বিরুদ্ধে 30 থেকে 90 লাখ টাকা নেয়ারও অভিযোগ করেন শিক্ষকরা। কোনো পদে নিয়োগ দিয়ে 70 লাখের উপর টাকা উপরে একটা পদের ভ্যাকেন্সি নেওয়া হয়েছে। উনি গুচ্ছ ভর্তি পরীক্ষার যে পরবর্তী যে ওয়েডিং থেকে ভর্তি করা, এই বিষয়টা উনি নিজেই এককভাবে সিদ্ধান্ত পরিচালনা করেছে। নিয়োগ পরীক্ষায় ভিসির ধাপে ধাপে টাকা নেয়ার বিষয়টি উল্লেখ করে ইউজিসিও নিয়োগে অনিয়মের তথ্য পেয়েছে বলে জানান এক শিক্ষক। একটা বিভাগের শিক্ষক নিয়োগে 3টা ধাপে টাকা নেওয়া হয়েছে। আর একটা হলো যেটা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ওরা তদন্ত করে দেখেছে যে দেয়ার ইজ সামথিং ইজ রং। ভিসি সৌমিত্র শেখর তার মেয়াদে 21 জন শিক্ষক এবং 30 থেকে 40 জন কর্মকর্তা কর্মচারী নিয়োগ দিয়েছেন। নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক দেখছেন সংবাদ সকাল। ঋণ দেওয়ার কথা বলে গ্রাহকের 10% টাকা অগ্রিম নিয়ে তা পরিশোধ করছেন না কথিত নিউ স্ট্যান্ডার্ড ফাইন্যান্স অ্যান্ড কমার্স MCS লিমিটেড নামের আর্থিক প্রতিষ্ঠান। ভুক্তভোগীরা জানান ঋণ দেওয়ার কথা বলে অগ্রিম টাকা নিত প্রতিষ্ঠানটি, তবে তা না দিয়ে পালানোর খবরে গ্রাহকরা বুধবার রাজধানী বনানী শাখার কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখেন। কর্মকর্তারাও স্বীকার করেন প্রতিষ্ঠানটি ভুয়া। বিস্তারিত ইফতেখার রেজার প্রতিবেদনে। রাজধানীর বনানীর সি ব্লক ডেল জননী ভবনের 5 তলায় 2 বছর আগে নিউ স্ট্যান্ডার্ড ফাইন্যান্স অ্যান্ড কমার্স MCS লিমিটেড নামের একটি আর্থিক প্রতিষ্ঠান চালু করেন মোবারক হোসেন। ঋণ নেওয়ার জন্য প্রথমে সদস্য হতে হয় এই প্রতিষ্ঠানটির। অগ্রিম নেওয়া হতো ঋণের 10% টাকা। এরপর সময় বেঁধে দেওয়া হতো ঋণ বিতরণের, কিন্তু নির্ধারিত সময়ে ঋণ চাইতে গেলে উল্টো করা হতো নির্যাতন। অনেক গ্রাহক যখন অস্থিরতা জড়া যায় তখন এখানে আসলে একটু উচ্চবাচ্য করলে তাদের টর্চার সেল আছে। ছাত্রলীগের কিছু ছেলে পেলে ওই যে আস্থা নামে যে মহিলাটা আছে উনি তাদেরকে ডাক দেও উত্তম মাধ্যম বিভিন্ন ধরনের মানে ব্যবস্থা নিত। তাই আমি গতকালকে আমাকে টাকা দেওয়ার কথা ছিল, আমরা টাকার জন্য আসছি, টাকা দেবে না, টাকা নাই। আমি আমার ফ্যামিলি থেকে আমার বড় ভাই, এই যে আমার খালাতো ভাই আছে, খালাতো ভাই, আমার বড় ভাই, আমার ভাইয়ের বন্ধু, আমার নিজের চাচা শ্বশুর, আমার ফুফাতো বোন, এদের যাদের যাদের ছোটোখাটো লোনের দরকার, এখানে দেখতেছি কোনো মর্গেজ লাগতেছে না, বলতেছে মর্গেজবিহীন। তো আমি বাসায় যে বলছি তারা আগ্রহ প্রকাশ করছে, তারা আসছে। সবার যাতে ডকুমেন্টসগুলো ব্ল্যাঙ্ক চেক এবং যে যা যত টাকা পয়সা দিছে এই টাকাগুলো সবাইরে রিটার্ন দিতে হবে। এটা একটাই দাবি, সবার টাকা ব্যাক দিতে হবে। কর্মকর্তা জানান প্রতিষ্ঠানটি ভুয়া, তারা শুধু চাকরি করেন। তাদের দাবি কয়েক মাস আগে অন্তত 2 কোটি টাকা দেওয়া হয়েছে গ্রাহককে। তাদের এই শাখায় গ্রাহক আছে অন্তত 2000। দিচ্ছি দেব, আমরা অনেক চেষ্টা করেছি যে স্যার যাদের টাকা নেওয়া হয়েছে যদি লোন দিতে নাও পারেন অন্তত তাদের টাকাগুলো ফেরত দিয়ে দেন। সবাইকেই সময় দিয়ে যাচ্ছে, প্রত্যেকটা ক্লায়েন্টে আসার পরে টাইম দিয়ে দেয়। এখানে হচ্ছে আমাদেরকে দেখানো হয়েছে যে পেপারস আছে এবং আমাদের এখানে ট্রেড লাইসেন্সও হোল্ড মানে হ্যাঙ্গিংয়ে রাখা হয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন। তো এটার উপর বেস করেই আমরা আসি। এ বিষয়ে প্রতিষ্ঠানটির এমডির সঙ্গে যোগাযোগ করলে কল রিসিভ করেননি তিনি। দেখা মেলেনি থানা পুলিশেরও। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের মোহাম্মদপুরের বাসায় তল্লাশি চালিয়েছে শিক্ষার্থীরা। বুধবার সন্ধ্যার পর তারা বাসাটিতে তল্লাশি শুরু করে, তবে কোনো রকম লুটপাট যেন না হয় সেজন্য সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিবেশ নিয়ন্ত্রণে রাখেন। শিক্ষার্থীরা জানান নানকের এ বাসায় অস্ত্র থাকতে পারে এ সন্দেহে তারা তল্লাশি চালান, তবে বাসার ভেতরে কোনো অস্ত্র পাওয়া যায়নি। বাসায় অনেকগুলো চালের বস্তা, কম্বল পেয়েছেন শিক্ষার্থীরা। সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী, বিশেষ করে অনেক আলেমের ছবিও পান তারা। শিক্ষার্থীদের ধারণা এখান থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের টার্গেট করত আওয়ামী লীগ।